বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 4 জুলাই 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আহ, আমাদের দেওয়ানি কার্যবিধির 5ম ক্লাস। তো আমরা সমস্যা 1 এখানে গতকাল যে আমরা আরজি খারিজ করেছি, আমাদের নোটের 53 নাম্বার পেজ বের করেন। এখানে সমস্যা 1 যেটা, এটা একটু পড়বো। দেখেন, যদিও আমি আপনাদের হোমওয়ার্ক করতে বলছি, হোমওয়ার্ক করছেন বা করেন নাই সেটা পরের ব্যাপার, বাট আমরা এই সমস্যাগুলো পড়বো কারণ এই আরজি খারিজ থেকে অনেক সমস্যামূলক প্রশ্ন এসে থাকে, যাতে আপনি এটা পারেন আর কি। দেখেন, সমস্যা 1, সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের ডিক্রির প্রার্থনায়। সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধার মানে হলো সুনির্দিষ্ট প্রতিকা আইনের 8 ও 42 ধারা মামলা, মানে আপনি দখলও চাইছেন, মালিকানাও চাইছেন। প্রার্থনায় ক, সহকারী জজ প্রথম আদালতে চট্টগ্রামে ক্ষয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেন। তাহলে বাদী ক, বিবাদী হচ্ছে কে? ক। ক একটি আরজি খারিজের দরখাস্ত দাখিল করে আরজি খারিজের প্রার্থনা করতে পারবে কিনা। এই জায়গা বিবাদী, সে কি আরজি খারিজের দরখাস্ত করে, কি দিলেন, আরজি খারিজের দরখাস্ত করে আরজি খারিজ করতে পারবে কিনা, এবং আরজি খারিজের দরখাস্তের প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে তা আলোচনা করুন। দেখেন, আমরা জানি যে আরজি খারিজের ক্ষেত্রে বিবাদী দরখাস্ত দিতেও পারে, আবার বিবাদী দরখাস্ত না দিলেও আদালত স্বপ্রণোদিত হয়ে আরজি খারিজ করতে পারে। তো এখানে বিবাদী খ আরজি খারিজের দরখাস্ত অবশ্যই দিতে পারে, বাট ওনাকে দেখাইতে হবে যে কি কারণে আরজি খারিজ সে চাচ্ছে। ক কি এই জায়গা মামলার কারণ নাই, নাকি কোর্ট ফি কম দিছে, নাকি মূল্যমান কম দেখাইছে, নাকি আইন দ্বারা বাড়িত, এগুলা দেখাইতে হবে। এবং ওনার দরখাস্তটা যদি নামঞ্জুর হয়, মানে বিবাদীর দরখাস্ত যদি কি হয়, নামঞ্জুর হয়, তাহলে বিবাদীর প্রতিকার কি, রিভিশন। কারণ আমরা জানি 7/11 যে দরখাস্ত, এটা যদি মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ হয় বাদী, নতুন মামলা করা যায় বা আপিল করা যায়। আর যদি না মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ হয় বিবাদী, বিবাদীর প্রতিকার কি, রিভিশন, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। তো তারপরেও আমরা একটু পড়ি, দেখেন। এবং আমি আর এটা বিস্তারিত বলতেছি না, যেহেতু আমাদের প্রায় সবাই পুরাতন স্টুডেন্ট, আমরা এখন জানি যে ঘটনার বর্ণনা কতটুকু লিখবো আর বিচার্য বিষয় কতটুকু লিখবো, আশা করি জানি না, জানি। এবং আপনারা এইভাবেই চেষ্টা করবেন। দেখেন, আইনগত পর্যালোচনা, আলোচ্য অংশে যদি আর্জির বর্ণনা হতে দেখা যায় যে প্রকৃতপক্ষে মামলাটি তামাদিতে পারিত, সেক্ষেত্রে ওয়ার্ডার 7 রুল 11 অনুসারে খোয়া বিবাদী হিসেবে আদালতে আর্জি খারিজের দরখাস্ত দায়ের করতে পারে, নাকি? অর্ডার 7 রুল 11 অনুযায়ী আর্জির বর্ণনা অনুযায়ী মামলাটি আইন দ্বারা বারিত বলে প্রতীয়মান হলে আর্জি খারিজ করতে পারে। তামাদি আইনের 3 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর মামলা খারিজ করা হলে তা তামাদি দ্বারা কি, বারিত। যেহেতু আদালত আর্জি খারিজের, সেহেতু আদালত আর্জি খারিজের আদেশ দিতে পারবে। তবে উচ্চ আদালতের নজির অনুযায়ী আর্জির বর্ণনা অনুযায়ী মামলাটি যদি আসলেই তামাদিতে পারিত কিনা বোঝা না যায়, তাহলে নির্ধারণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হতে পারে। আপনি এই জায়গার কথা যে লেখা লাগবে এটা না, এই জায়গা জাস্ট আমি আপনাদের একটা উত্তর দিয়ে বুঝাইছি। আপনি ইচ্ছা করলে অন্য কথাও লিখতে পারেন। আপনি বলতে পারেন যে খ যদি মনে করে যে এই জায়গায় আরজি খারিজের 4টা কারণে যে কোনো একটা কারণ আছে, তাহলে খ তো দরখাস্ত দিতেই পারে। এবং বলে দিবেন যে খর দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ বাদী, আর যদি খর দরখাস্ত না মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ কে, বিবাদী। এই তো মূল প্রশ্ন, বুঝতেন না? জি, আমরা সমস্যা 2 এ আসি, আসেন। ক একটি বাড়ির সত্য ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে ক্ষয়ের বিরুদ্ধে, সেম মামলা কিন্তু 8 আর 42, সুনির্দিষ্ট প্রতিকানে 8/42 আপনাদের মনে আছে তো? যদিও এসআর একটা আমরা এখনো পড়ি নাই, বাট 8/42 কি, মালিক হিসেবে দখল, মালিকানা এবং দখল। ক একটি বাড়ির সত্য ঘোষণা ও দখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে ক্ষয়ের বিরুদ্ধে 10/1/2003 তারিখে দেওয়ানি মামলা এত দাখিল করে। আদালত দেখা যায় আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে মকদ্দমার মূল্য কম দেখানো হয়েছে, নাকি? ফলে এত তারিখের মধ্যে মকদ্দমার মূল্যমান সংশোধনের নির্দেশ দেয়। তাহলে আরজি দাখিল করছে 10 তারিখে, আর মূল্যমান সংশোধনের সময় দিছে 20, মানে 10 দিনের মধ্যে আর কি। বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে 21 তারিখে আদেশে আরজি খারিজ করে। বাদীর জন্য কি প্রতিকার আছে?
বাদীর কি প্রতিকার আছে, তার মানে আরজি খারিজ করছে, আমার প্রতিকার আলোচনা করতে হবে। তাহলে এই প্রশ্নে আপনি আগে আলোচনা করবেন যে আরজি কেন খারিজ করে, 27-11 আলোচনা করবেন, তারপরে চলে যাবেন প্রতিকারে। প্রতিকার ওই যে নতুন মামলা করতে পারে যদি তামাদি মেয়াদ থাকে, অথবা কি আপিল করতে পারে, অথবা আর একটা পড়ছি গতকাল, কি বলেন, 149 ধারায় মামলা পুনর্জীবিত করার আবেদন করতে পারে। কোন আইনের 149? দেওয়ানি কার্যবিধির 149, বুঝছেন না? এবং এটা আসছে 2000 কত সালে, 3 সালে। এখন আপনারা যারা বলেন যে আগের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সমস্যামূলক প্রশ্ন আসতো না, তাদের কথা কি ঠিক? ঠিক না। আগেও কি আসতো, আগেও মুসাবিদা আসতো, কিন্তু আগে আপনাদের পরীক্ষা হয়ে যেত নীরবে নিভৃতে। মানে আগে এত পরীক্ষার্থী ছিল না। লয়ে পর মানুষের পড়ার আগ্রহ বাড়ছে কবে জানেন? বিচার বিভাগ পৃথক হওয়ার পরে, 2007 সালের 1 নভেম্বরের পর থেকে আইন পড়ার প্রতি মানুষের একটা ঝোঁক বাড়ছে। এর আগে এত পরীক্ষার্থী ছিল না। দেখেন, সেম প্রশ্ন আবার এইখানে আসছে যে 10-3-2011 তারিখে নালিশি সম্পত্তির সত্য ঘোষণা ও খাসদখল উদ্ধারের জন্য ঢাকার প্রথম সহকারী জজ আদালতে বি এর বিরুদ্ধে মোকদ্দমা রুজু করেন, কিন্তু আদালত দেখেন যে আরজিতে যে প্রতিকার চাওয়া হয়েছে তাতে তায়েদাত কম দেখানো হয়েছে। অনেকে তায়েদাত বুঝেন না। তায়েদাত মানে সুট ভ্যালু, মামলার মূল্য মানলে কি বলে তায়েদাত। একটা দাঁত দাঁত ব্যাপার আছে নাকি, ওই যে চর্মরোগ। আচ্ছা, ফলে আদালত 31 দিন এত তারিখের মধ্যে তায়েদাত সংশোধন করার নির্দেশ দেন। আপনারা বলেন তো যে সংশোধনের জন্য সর্বোচ্চ সময় কত দিতে পারে? কার আম কার সালাই দেন? আপনি আরজি সংশোধনের 6 আদেশের 18তে যাচ্ছেন কেন? এটা তো আরজি খারিজের ক্ষেত্রে যে 4টা কারণ, তায়েদাত মূল্য কম দেখাইলে বা কোর্ট ফি কম দিলে, তাইলে সর্বোচ্চ সংশোধনের জন্য সময় দিবে কয়দিন? 21 দিন। বুঝতে পারছেন? এই জায়গা কিন্তু ওই আদালত নির্ধারিত সময় বা 14 দিন না। এবং আরেকটা কথা আমি বলে রাখি, এই জায়গায় 21 দিনের একদিনের বেশি সময় দেওয়ার ক্ষমতা আদালতেরও নাই। এটা আইনে বাধ্যতামূলক। যদি কেউ সামনে আমরা পাবানি প্রশ্ন যে 21 দিন সময় দিছে, তার মধ্যে পারে নাই, 22 দিন বা 25 দিনের মাথায় এসে আবার সময় চাইছে, বাড়াইতে পারবে? পারবে না। আইন পাটে বলা আছে বাড়াইতে পারবে, বাট বাড়াইতে পারবে না। দেখেন দেখেন বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হলে আদালত এত তারিখের আদেশে আর্জি খারিজ করেন, বাদীর জন্য কি কি প্রতিকার আছে? তাহলে উত্তর কি এক না? সেম উত্তর, বিস্তারিত পড়লাম না। সমস্যা 3-এ আসেন। আপনি পরীক্ষার্থী হিসেবে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন, ওই জায়গা গিয়ে আপনি ধরে নিবেন ওই জায়গায় যে আমি সমস্যামূলক প্রশ্ন পাবো, আমি ইংরেজি লেখা প্রশ্ন পাবো, আমি মুসাবিদা পাবো, এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন যে দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন আমার হবে, কিন্তু আমার ওই যে ওই প্রশ্নে আল্লাহর রহমতে পাস করতে হবে। কঠিন হলে হোক, কিন্তু আমি আমার পাস কি করতে হবে, এবং আমি আল্লাহর রহমতে পাস করতে পারবো। বুঝতে পারছেন? দেখেন সমস্যা 3 দেখেন, এক্স বাদী হয়ে আপনার মক্কেল ওয়াই সহ আরো 5 জন বিবাদীর বিরুদ্ধে নালিশি সম্পত্তিতে আন্ডারলাইন করেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার এবং ওয়াই কর্তৃক পরিচালিত আর্জির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তি প্রতিষ্ঠার দাবি করে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করাতে নালিশি জমির দখল বিষয়কে একটি একতরফা বা স্ট্যাটাস কো আদেশ লাভ করে। আপনাদের বিভ্রান্ত করার জন্য 3 লাইন পরে যায় দাঁড়িয়ে দিছে, দেখছেন? মানে কত বড় মানে এক লাইন বানাইছে বোঝানোর জন্য। তাহলে এখানে মূল যে কথাটা সেটা বুঝেন। এই জায়গা এক্স মামলা করছে 5 জনের বিরুদ্ধে। কিসের মামলা? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হলো কোনো কিছু থেকে কাউকে বিরত রাখার জন্য করে, এবং আরজির তফসিলভুক্ত সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিষ্ঠা দাবি করে, এবং সে দাবি করছে যে সমবায় সমিতিতে আমরা অন্তর্ভুক্ত করার প্রতিষ্ঠা দাবি করে একটা নালিশি আদালতে একটা মামলা করলে আদালত স্ট্যাটাস কো আদেশ দিছে। স্ট্যাটাস কো মানে হলো আপনার ওই
অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিছে বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছে, অর্থাৎ যে যেরকম আছে সে সেরকম থাকবে। আপনি জানেন যে সমবায় সমিতি সংক্রান্ত, এটা আন্ডারলাইন করেন, এটা আপনি জানেন, এই যে আপনার এই প্রশ্নের মধ্যে উনি উত্তরের হিন্ট দিয়ে রাখছে, দেখেন আপনি জানেন যে সমবায় সমিতি সংক্রান্ত মকদ্দমা উক্ত আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। এমত অবস্থায় আপনার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে তাৎক্ষণিক কি পদক্ষেপ গ্রহণ করবেন? দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধান উল্লেখে উত্তর দিন। এখন আপনি তো এই প্রশ্ন তো কমন পড়ে নাই, আপনার ওই এই প্রশ্ন দেখে দেখা গেলো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপাকাঁপি শুরু হয়ে গেলে কিন্তু আর আপনি উত্তর পারবেন না, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। মানে আপনারে বুঝাই দিছে যে এই সমবায় সমিতি সংক্রান্ত মামলা বিচার এখতিয়ার বহির্ভূত, মানে এই আদালতের বিচার করার ক্ষমতা নাই। তাহলে আমি বিবাদী হিসেবে কি করব? আরজি খারিজের দরখাস্ত করব 7 আদেশের কততে? 11তে। আমি এই জায়গায় আমি একটু বলি শুনেন, নরমালি সমবায় সমিতি সংক্রান্ত মামলা হয়, সমবায় আইন আছে, এই আইন অনুসারে ফৌজদারি আদালতে। এখন আমার তো মাথায় ফৌজদারি আদালতে যে সমবায় আইন তো আমি জানি না, এবং ফৌজদারি আদালতে হবে তাও আমার জানা নাই, দরকার কি? আমি যা জানি তাই দিয়ে লিখবো। আমি এই জায়গায় লিখবো যে যেহেতু আমি জানি যে এই মামলাটা যে আদালতে দায়ের করা হয়েছে সেই আদালতের এখতিয়ার বহির্ভূত, তাই এখানে আমি বিবাদী হিসেবে 7 আদেশের 11 বিধিতে আরজি খারিজের দরখাস্ত করব, এবং আরজি খারিজ কি কি কারণে করা হয় সেটা বিস্তারিত ব্যাখ্যা করব, এবং লাস্টে বলবো 7 আদেশের 11(4) আইন দ্বারা বাড়িত বলে, যেহেতু আদালতের বিচার এখতিয়ার বহির্ভূত, তার বিচার এখতিয়ার নাই, এটা আইন দ্বারা বাড়িত, তাই আদালতের আরজি খারিজের দরখাস্ত করব, এবং আদালত আরজি খারিজ করতে পারে। আরজি খারিজ করলে যে স্ট্যাটাস কো অর্ডার টর্ডার এগুলো আর কিছু কি থাকবে না, এগুলো সব কি হয়ে যাবে? আরজি খারিজের সাথে সাথে এই সকল আদেশও খারিজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো একটু পড়ি দেখেন, এই তার আগে আমার একটু জানা দরকার, শওকত আলম সাহেব, আপনি 7 আদেশের 11তে আরজি খারিজ কয়টা কারণে করে বলেন? 4টা কারণ কি কি দাঁড়িয়ে বলেন দেখি, মনে আছে কিনা 4টা কারণ দেখি, আল্লাহর নাম নিয়ে বলেন। কোর্ট ফি কম দিলে, হ্যাঁ, এরপরে অপর্যাপ্ত স্ট্যাম্প ব্যবহার, অপর্যাপ্ত স্ট্যাম্প কোর্ট ফি একই, মূল্যমান কম দেখাইছে, মূল্যবান কম দেখাইছে, মামলার কারণ নাই, নাই, আর আইন দ্বারা বাড়িতে। বাড়িতে হলে। আর কলকাতা হাইকোর্টের আরেকটা আছে, সেটা কত বলেন? যতজন বিবাদী সমনের সাথে আরজির ততগুলো, মনে পড়ছে? যতজন বিবাদী সমনের সাথে ততজন, মানে সমনের সাথে ততগুলো আরজির নকল দিতে হবে। জি আচ্ছা, ধন্যবাদ। দেখেন এখন আপনি কি আলোচনা করবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি বলেন যে আমি আরজি ফেরতের দরখাস্ত করবো তাহলে করবেন, আর আরজি ফেরতের দরখাস্ত করলে তো আপনার বিরুদ্ধে আবার ওই মামলা চলবে, আর আমি তো ওই জায়গা দরখাস্ত করবো কিসের? আরজি খারিজের, যাতে এই মামলা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। দেখেন আইনগত পর্যালোচনা, এক্স এর দায়েরকৃত মামলাটি সমবায় সমিতি সংক্রান্ত হয়, তা ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারিক এখতিয়ার বহির্ভূত। এমত অবস্থায় আমি বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 ঘ বিধি অনুসারে আরজি খারিজের আবেদন করব। 7 আদেশের 11 ঘ বিধিতে বলা হয় যে মামলা গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলে বা আইনগত বারিত প্রতীয়মান হলে আদালত আরজি খারিজের সিদ্ধান্ত দিতে পারেন। সমবায় আইনে সমবায় সমিতির কোনো বিষয় বিরোধ নিষ্পত্তির জন্য সুস্পষ্ট বিধান আছে। ওই বিরোধ সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য উক্ত আইনে যেসব বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী প্রতিকার লাভের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে। এরূপ ক্ষেত্রে দেওয়ানি আদালতে প্রতিকার চাওয়ার অধিকার বারিত বলে গণ্য হবে। তাই আলোচ্য অংশে এক্স এর দায়ের করা সমবায় সমিতির সদস্য পদে অন্তর্ভুক্তি দাবি করে সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা মকদ্দমা আইনে বারিত। তাই এই মকদ্দমায় প্রাপ্ত একতরফা বা স্ট্যাটাস কো বাতিল বলে কি হবে? গণ্য হবে। সিদ্ধান্ত, আমার মক্কেলের পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি কার্যবিধি 1908 এর 7 আদেশের 11 ঘ বিধিতে আরজি খারিজের দরখাস্ত দায়ের করব। বুঝছেন? আচ্ছা, এখন আপনাদের মনে কি কি বুঝে, মানে অনেকের মনের মধ্যে একটা মনে মনে এইভাবে চিন্তা করেন যে আল্লাহ, এই সমস্যামূলক প্রশ্নে আসলে আমি কি আনবো এই তো ভেবে পাই না, কি করবা নিয়ে তো বুঝবেন না, যদি না বুঝি। আপনি প্রথমেই না বুঝবেন এই চিন্তায় যাবেন কেন? আমাদের তো অনেক পড়া এখনো বাকি।
আপনি বুঝবেন যে আমি যে জ্ঞান নিয়ে যাব আমি সেই জ্ঞান অনুসারে আমি ওইটার সমাধান করব। আপনার যে একেবারে এক্সাক্ট উত্তর দেওয়া লাগবে, ধরুন এই জায়গায় আপনি বললেন যে আরজি ফেরতের আবেদন করব, লেখেন, সমস্যা কি? আপনি এটার যুক্তি বলেন যে এখতিয়ার বহির্ভূত আদালত হলে তো আরজি ফেরতের আবেদনও করা যায়, ওটাও ভুল না। যে যে ব্যাখ্যা দিবেন মানে যে যেটা লিখবেন সেটার পক্ষে তার কি থাকতে হবে? যুক্তি থাকতে হবে। আচ্ছা বলেন। হ্যাঁ, এখন একজন বলছেন 11 ঘ না দিয়ে 11, সর্বপ্রথম হলো 27-11 ঘ, মনে না থাকলে 27-11, মনে না থাকলে 27, মনে না থাকলে দেওয়ানি কার্যবিধি, মনে না থাকলে সংশ্লিষ্ট আইন। ঠিক আছে, দেখেন আমরা চলে আসি সমস্যা 4। 2022 সালের মে মাসের 10 তারিখ এক্স এর সাথে ওয়াই এই মর্মে চুক্তি করে যে ওয়াই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর 90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। আবার পড়বো, দেখেন 2022 সালের কয় তারিখ? মে মাসের কয় তারিখ? 10 তারিখ এক্স ওয়াই এর সাথে চুক্তি করছে যে ওয়াই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রির অনুমতি পাওয়ার পর 90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। আবার বোঝাই, শুনেন, ওয়াই বলছে কি যে ভাই আমি তো জমি বিক্রি করব, যদি জমি বিক্রিতে আমি অনুমতি পাই, অনুমতি পাওয়ার কয় দিনের মধ্যে সম্পাদন ও রেজিস্ট্রি করে দিব? 90 দিন। কয় দিন? 90 দিন। আর এই চুক্তিটা সে করছে কবে? 10 মে। এখন 10 মে চুক্তি করুক, কবে করুক সেটা পরের বিষয়, আমার দেখতে হবে অনুমতি পাওয়ার কয় দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। আচ্ছা দেখেন, ওয়াই চুক্তির 10 দিন পর অনুমতি পাই, মানে চুক্তি করছে 10 মে, 20 তারিখ। অনুমতি পাইছে কবে? 20 তারিখ। 20 মে। এখন 20 মে যদি অনুমতি পাই তাহলে 3 মাস, 20 জুন, 20 জুলাই, 20 আগস্ট, তাহলে এই জায়গা সে জমিটা সম্পাদন এবং রেজিস্ট্রি করে দিবে 30 20 কত আগস্টের মধ্যে, 20 আগস্টের মধ্যে। এইটুক বুঝেন? আচ্ছা, কিন্তু চুক্তি অনুযায়ী দলিল সম্পাদন করে দেয়নি। জুলাই মাসের 20 তারিখ এক্স চুক্তি বলবতের মামলা করে। এখনো কি মামলার কজ অফ অ্যাকশন হয়েছে? মামলার কজ অফ অ্যাকশন তো হয়নি। মামলার কজ অফ অ্যাকশন হবে 20 আগস্টের পরে, 20 আগস্টের পরে, কিন্তু ওরা তর্স হয় নাই, ওর এখনই লাগবে। তাহলে ও মামলা, ও লেলিন হয়ে গেছে। তাহলে ও লেলিন হয়ে গেছে মানে বোঝেন নাই? আচ্ছা, মানে আমার ভাতিজা ক্লাস 9-এ বিয়ে করছে, তাই তাই বলতেছি আর কি। তাইলে সে 20 তারিখ এক্স চুক্তি বলবতের মামলা করে। 90 দিন শেষ হওয়ার পূর্বে এই মামলাটি দায়ের করায় বিবাদীর আবেদন ক্রমে আদালত 20 সেপ্টেম্বর আরজি বাতিলের ডিক্রি দেয়। এখন আদালত আবার ডিক্রি দিয়েছে কবে? 20 সেপ্টেম্বর। আরজি বাতিলের 20 সেপ্টেম্বর বলছে তোমার এই আরজি বাতিল। কেন বাতিল করছে? বলছে যে কজ অফ অ্যাকশন নাই। এক্ষেত্রে এক্স এর করণীয় কি? বিচারিক আদালতের আরজি বাতিলের ডিক্রি যথার্থতা যাচাই করুন। এক্স এর কি প্রতিকার আছে সেটা আলোচনা করতে হবে। সো আমরা একটু পড়ি, দেখেন তাহলে ভালো বুঝবো। দেখেন যে আদালত আরজি খারিজের আদেশ দিলে অথবা বিবাদী কর্তৃক আরজি খারিজের আবেদন মঞ্জুর হলে সেক্ষেত্রে এক্স সংক্ষুব্ধ পক্ষ হিসেবে নিম্নোক্ত প্রতিকার পাবে। যদি তার আরজি বাতিল করে তাহলে তার কি প্রতিকার আছে? ওই যে দা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 2 ধারা অনুযায়ী আরজি খারিজ ডিক্রি হিসেবে গণ্য হবে। তাই 96 1 ধারা অনুযায়ী বাদী কি করতে পারবে? তাহলে আমি এক্স এর মানে এক্স এর প্রথম প্রতিকার সে আপিল করতে পারে। আর আদেশ 7-13 বিধি অনুযায়ী বাদী পুনরায় একই বিষয়ে নতুন আরজি দাখিল করতে পারবে। বাট এই জায়গা কথা আছে, যদি কি তামাদি মেয়াদ থাকে। এছাড়া মামলা দায়েরের কারণ উল্লেখ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তখনও কারণ উদ্ভব কি হয়নি, অর্থাৎ যখন মামলাটা করা হয়েছে অ্যাকচুয়ালি সেখানে কারণ উদ্ভব হয়নি। সেক্ষেত্রে যদি দেখা যায় যে মামলা দায়ের করার পর, আন্ডারলাইন করেন, মামলা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়েছে, মামলা যখন করছে কারণ উদ্ভব হয় নাই, কারণ উদ্ভব হয়েছে কখন? মামলা চলাকালীন সময় উদ্ভব হয়েছে, সেক্ষেত্রে আরজি বাতিল করা যাবে না। নির্দিষ্ট সময়, আন্ডারলাইন করেন, নির্দিষ্ট সময়ের পূর্বে দাখিল করা মামলাটি প্রি ম্যাচিউর হওয়া সত্ত্বেও
মামলা চলাকালীন সময় ত্রুটি দূর হওয়ায় আরজি বাতিল করার আদেশ সঠিক হয়নি। 56 ডিএলআর 514। সেপ্টেম্বরে দিয়ে দিয়েছে এই জন্য। না, বিষয়টা হলো এরকম যে ওনার কারণ উদ্ভব হবে তো 20 আগস্ট, মামলা করছে 20 জুলাই নাকি? কজ অফ অ্যাকশন হয় কজ অফ অ্যাকশন হয় নাই, বাট কজ অফ অ্যাকশন যদিও না হয় কিন্তু যখন মামলা চলমান ছিল তখন হয়ে এর গেছে। মধ্যেই তো 20 আগস্ট হয়েছে, হয়ে গেছে। তখন তো মামলার কারণ উদ্ভব হয়েছে। হয়েছে। আর তুমি যদি এতই ভালো হও তাহলে তুমি জমি দলিল করে দাও, সমস্যা কি? বিচার তাহলে তো মামলা করাই লাগে না। লাগে না। তাহলে যদিও কারণ উদ্ভবের আগে মামলা করছে কিন্তু মামলা চলাকালীন সময় কারণ উদ্ভব কি হয়ে গেছে। তাহলে এটা আপনারা একটা শিখে রাখলেন, ভবিষ্যতে যারা দেওয়ানি প্র্যাকটিস করবেন তারা এই ব্যাখ্যাটা মনে রাখবেন যে কারণ উদ্ভব হওয়ার আগে মামলা করলেও যদি মামলা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়ে যায় তাহলে ওই কারণে মামলা আরজি কি করা যাবে না, খারিজ করা যাবে না। হ্যাঁ, ডিএলআর জি। সিদ্ধান্ত অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে বিচারিক আদালতের আরজি বাতিলের ডিক্রি কি নয়, যথার্থ না। যথার্থ নয়। আর আপনি যদি এই কারণটা নিজের কারণ না জানেন সমস্যা কি, আপনি বলবেন যে এই জায়গায় আরজি বাতিল করার 7/11 অমুক অমুক বিধিতে আরজি খারিজ করতে পারে, তারপর বলবেন যে এক্সের প্রতিকার হলো নিম্নরূপ। নতুন মামলা করতে পারে যদি কি থাকে, আমাদি মেয়াদ থাকে অথবা আপিল করতে পারে। ঠিক আছে, সমস্যা 5-এ আসি। কি আরিফ সাহেব বোঝা যাচ্ছে? একটি মোকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ও ব্যর্থতায় আরজি প্রত্যাখ্যাত হবে মর্মে আদেশ দেন। মানে এই জায়গায় বলছে যে আরজি দাখিলের পরে আদালত সময় দিছে যে তুমি 21 দিনের মধ্যে এই কোর্ট ফি ঠিক করে দিবা, আর নাহলে তোমার আরজি কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। মানে ওই জায়গায় আদেশ দিয়ে দিছে, হয় 21 দিনের মধ্যে সংশোধন করবা নাহলে অটোমেটিক্যালি খারিজ। বাদী আদেশের আন্ডারলাইন করেন 25তম দিনে একটি দরখাস্ত দিয়ে তার মায়ের মৃত্যুর কারণে সময় মতো স্ট্যাম্প পেপার সরবরাহ করতে পারেনি বক্তব্যে প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার জমা দিতে অতিরিক্ত 7 দিন সময় প্রার্থনা করেন। বাদী বলছে কি যে আমার মা মারা গিয়েছিলেন, যে কারণে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কোর্ট ফি সংশোধন করতে পারি নাই, তো আমার আরো 7 দিন সময় দেন। এখন পরীক্ষার হলে আপনি যার আইন সম্পর্কে ধারণা নাই তার মনে একটু মন গলবে যে তো মা মারা গেছে, তাহলে মনে হয় সময় বাড়াবে নাকি, আপনার সিম্প্যাথি প্রার্থনা করতেছে। কিন্তু আইনে অনেক সময় সিম্প্যাথিতে কাজ হবে না। এই বিষয়ে দা কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বিধানাবলী উল্লেখে দরখাস্তটির রক্ষণীয় বিষয়ে মতামত দিন। আমি আবারও বলি, যারা যারা আইন পাঠ ফলো করেন ওই জায়গায় দেখবেন কি উনি বলছে যে এই 7 দিন সময় বাড়ানো যাবে, বাট অ্যাকচুয়ালি বাড়ানো যাবে না, কারণ 7/11 ওই শ্যাল শব্দটা উল্লেখ আছে, শ্যাল, অর্থাৎ যেখানে আমার শ্যাল শব্দ আছে সেখানে ওইটা করতে আদালত বাধ্য, ওনার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে এক্ষেত্রে 21 দিনের বেশি কি বাড়াতে পারবে, পারবে না, যদিও তার মা মারা যাক সবা যা যাক বাড়াইতে পারবে। এখন তিনি যেটা করতে পারেন এ জায়গা আমরা লিখি নাই, তিনি ওই 149 ধারায় পর্যাপ্ত কোর্ট ফিস দিয়ে পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারেন, কিন্তু এই সময় কিন্তু আর বাড়াবে। বুঝছেন? দেখেন তো আইনগত পর্যালোচনা দেখেন, উক্ত দরখাস্তটি রক্ষণীয় নয় কারণ আদেশ 7-এর বিধি 11-এর বক্তব্য অনুযায়ী অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহের বিষয়টি সংশোধনের জন্য আদালত সর্বোচ্চ 21 দিন সময় দিতে পারে। কতদিন? 21 দিন। এই সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে আদালত আরজি খারিজের আদেশ দিবেন। বিধি 11-এর মধ্যে শ্যাল শব্দের উল্লেখ থাকায় আরজি খারিজ করা আদালতের জন্য বাধ্যতামূলক, তাই এখানে আদালত যথার্থ কারণ থাকা সত্ত্বেও 21 দিনের অধিক সময় প্রদান করতে পারবেন নাকি। তারপরে দেখেন, উল্লেখিত মোকদ্দমায় আদালত আদেশের তারিখ থেকে 21 দিনের মধ্যে অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ ব্যর্থতায় আরজি প্রত্যাখ্যাত হবে মর্মে আদেশ দেন। এভাবে আদেশ দেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে অপরিণীয় কোর্ট ফি জমা না দিলে আরজি বাতিলের জন্য আর নতুন কোনো আদেশের প্রয়োজন হবে না এবং আদালত কর্তৃক সময় বাড়ানোর আর কোনো সুযোগ থাকে না। এইরূপ আদেশ দেওয়ার পরে আদালতের কর্তৃত্বের অবসান ফাংশনস অফিসিও হয়ে যাবে। সুতরাং আদালত নতুন করে আর সময় বাড়াতে পারবে না, তাই উক্ত দরখাস্তটি রক্ষণীয় নয়। মানে নতুন করে আর আদালতের আরজি খারিজের আদেশ দেওয়ার দরকার নাই, আদেশ তো উনি আগেই দিয়ে দিছে। তো এক্ষেত্রে আপনি একটু লিখতে পারেন, তবে আর সে 149 ধারায় পর্যাপ্ত কোর্ট ফি দিয়ে মোকদ্দমা পুনরুজ্জীবিত করার আবেদন করতে পারে। তবে ওই
পর্যাপ্ত স্ট্যাম্প পেপার মানে হলো কোর্ট ফি, তবে 149 ধারায়, কোন আইনের 149 ধারায়? তবে দেওয়ানি কার্যবিধির 149 ধারায় পর্যাপ্ত বাদী পর্যাপ্ত কোর্ট ফি দিয়ে বাদী পর্যাপ্ত কোর্ট ফি দিয়ে 151 বলছে। আচ্ছা লেখেন 149 লেখেন, শুধু 151 এক লাইন বেশি বলেন কেন? বাদী 100, হ্যাঁ, তবে বাদী 149 ধারায় পর্যাপ্ত কোর্ট ফি দিয়ে মামলা পুনর্জীবিত করার আবেদন করতে পারে, মামলা পুনর্জীবিত করার আবেদন করতে পারে। একশো একান্ন তো সহজত ক্ষমতা, সহজত ক্ষমতা যে কোনো সময় দেওয়া যায় যে কোনো দরখাস্তের সাথে। আচ্ছা, তো এই হলো কথা, বুঝতে পারছেন? তো আশা করি সমস্যামূলক প্রশ্নগুলো বুঝছেন, এবং আরজি খারিজ থেকে সমস্যামূলক প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা আছে। তারপরে ওই যে আমরা মামলা বদলি পড়লাম 22-24, এখান থেকে আসার সম্ভাবনা আছে। রেস জুডিকাটা পড়ছি, এখান থেকে আসার সম্ভাবনা আছে। তারপরে ওই যে আঞ্চলিক এখতিয়ার মনে আছে 16 থেকে 20, এখান থেকে আসার সম্ভাবনা আছে। তারপর 9 আদেশ, এখান থেকে আসার সম্ভাবনা আছে। আমি আশা করি যে আমাদের দেওয়ানি কার্যবিধির যে 2টা থাকবে প্রশ্ন, একটা বাধা জন্য যতটুকু পড়া দরকার তা আল্লাহর রহমত আমাদের পড়া হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন দেওয়ানি আমরা একটি মুসাবেদা দেখবো। দেখেন, দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 10 বিধি অনুসারে উপযুক্ত আদালতে মকদ্দমাটি দাখিলের জন্য বাদীর আর্জি ফেরত প্রদানের দরখাস্ত, এটা আন্ডারলাইন করেন, বাদীর আর্জি ফেরত প্রদানের দরখাস্ত মানে বাদী স্বয়ং দরখাস্ত করতে পারে যে আমার আর্জি ফেরত দাও। নরমালি আরজি ফেরতের দরখাস্ত তো কে করে? আদালত স্বয়ং দেয় অথবা বিবাদী দরখাস্ত করতে পারে, কিন্তু বাদী নিজের মামলার আরজি ফেরত দেওয়ার জন্য দরখাস্ত করতে পারে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে স্যার কেমন হয়ে গেল বিষয়টা, আমি বাদী, এবার আমি কেন আরজি ফেরতের দরখাস্ত করব? এই কারণে শুনেন, ধরেন বর্তমানে সিভিল জাজের আর্থিক এখতিয়ার কত? 15 লাখ না? আমি একটা মামলা করছি ধরেন 15 লাখ। এখন মামলা চলাকালীন সময় আমি আরজি সংশোধনের দরখাস্ত করছি, আরজি সংশোধন করে মামলা তায়েদাদ মূল্য 15 জায়গা লেখছি 20 লাখ, মানে আমি আগে মূল্যমান কি দেখাইছিলাম? কম দেখাইছিলাম, এখন করছি কত? বেশি। যখন 20 লাখ হলো, 20 লাখ হওয়ার পরেও ওই আদালতে মামলা চলমান আছে, তাহলে ওই আদালতের 20 লাখের কি মামলা বিচার করে এখতিয়ার আছে? উনি তো আজ হোক কাল হোক একসময় কি দিবে? ফেরত দিবে, কিন্তু উনি এখনো ফেরত দিচ্ছে না। তাহলে আমি আগে ভাগে আবেদন করতে পারি যে আমার আরজি কি দেওয়া হোক, ফেরত দেওয়া হোক যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে। কিসের জন্য? দায়ের করার জন্য। এই যে দেখেন, এখন অনেকে বলতে পারেন যে স্যার আপনার এই মুসাবিদা গুলোতে সহকারী জজ কেন লেখা বা বিজ্ঞ সিনিয়র সহকারী জজ কেন লেখা? সালটা দেখেন, দরখাস্ত কত সাল? 5 সালে। আপনি সিভিল জাজ বা সিনিয়র সিভিল জাজ লিখবেন কখন? 25 সালের পর। 25 সাল দিলেও লিখতে পারেন, 25 সাল অথবা তারপরে। তাহলে মোকাম বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, আদালত প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মকদ্দমা নং এত, ক ডট ডট কি বাদী, খ হচ্ছে বিবাদী। বিষয়, দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 10 বিধি অনুসারে উপযুক্ত আদালতে মকদ্দমাটি দাখিলের জন্য বাদীর আর্জি ফেরত প্রদানের প্রার্থনায় বাদী পক্ষে কি দরখাস্ত। এই আরিফ সাহেব পড়েন দিয়ে এটা ধরেন, নেন জোরে পড়েন, আপনার গলায় জোর আছে, বলো বলেন। বাদী পক্ষে বিনীত নিবেদন। বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে উপরিউক্ত মোকদ্দমাটি আগামী 2/4/2012 তারিখে বাদী পক্ষের তদবির গ্রহণের জন্য দিন ধার্য আছে। বাদী পক্ষের তদবির মানে হলো স্টেপ নিতে হবে আর কি, হাজিরার দিন আছে ধরেন। তারপরে উল্লেখ্য, বাদী পক্ষ নালিশি সম্পত্তির মূল্য 4 লক্ষ টাকা ধার্য করে উপরোক্ত মোকদ্দমাটি দায়ের করেছিলেন। জি,
কিন্তু পরবর্তীতে বাদী বিগত 15/2/2012 তারিখে একটি সংশোধনী দরখাস্ত দাখিল করে এবং উক্ত মূল্যর স্থলে 1,86,00,000 টাকা মূল্য হবে মর্মে প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উক্ত সংশোধনীটির দরখাস্তটি মঞ্জুর করেন এবং মোকদ্দমাটি আগামী 2/4/2012 তারিখে বাদী পক্ষের তদবির গ্রহণের জন্য দিন ধার্য করেন। উল্লেখ্য, যেহেতু হুজুর আদালত দয়া করে বাদীর দাখিলীয় সংশোধনীটি দরখাস্তটি মঞ্জুর করেছেন মঞ্জুর মঞ্জুর হুম করেছেন, সেহেতু বর্তমান মোকদ্দমাটি হুজুর আদালতে আর্থিক এখতিয়ার বহির্ভূত হয়ে পড়েছে। হুম এমন্ত অবস্থায় বর্তমানে মোকদ্দমার আর্জিটি হুজুর আদালত হতে উত্তোলন করে উপযুক্ত আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল দেওয়ার জন্য বাদী আর্জি ফেরত প্রদানের আদেশ দেওয়া আবশ্যক। অন্যথায় হুজুর আদালতে আর্জিটি থাকলে অহেতুক তারিখ পর্বে ফলে বিজ্ঞ আদালতে মূল্যবান সময় বিনষ্ট হবে এবং পক্ষগণ অহেতুক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব উপরোক্ত অবস্থাধীনে দরখাস্তকারী বাদী পক্ষের বিনীত প্রার্থনা, হুজুর আদালত দয়া করে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত মোকদ্দমার আর্জিটি উপযুক্ত আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিল করার জন্য উপরোক্ত মোকদ্দমার আর্জিটি বাদীকে ফেরত প্রদানের আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়। বিনয় হয় কো বিচার মর্জি হয়। মর্জি হয়। আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী পক্ষে চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা দেখেন, এই যে যে আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী পক্ষ চিরকৃতজ্ঞ থাকবে, এই লেখাটা বাম সাইডেও লেখা যায় অথবা যে এবং বরাবর নিচেও লেখা যায়, দুটাই সঠিক। আর হলফনামা তো যা আছে তাই। বুঝতে পারছেন? আমরা একটা আরজি খারিজের দরখাস্ত পড়ি, আরিফ সাহেব আসেন। তো আরজি খারিজের দরখাস্ত কিন্তু খুব ইজি। আপনি যে কোনো ওই জায়গায় ফ্যাক্ট যদি দেয় মুসাবেদা লিখবেন যে তার তায়দাদ মূল্য কম দেখানো হয়েছে, আরজি খারিজ করা হোক, বা এই মামলাটা আইন দ্বারা বাড়িত খারিজ করা হোক, বা এই মামলাটা কোর্ট ফি কম দিছে খারিজ করা হোক, বা এই মামলায় কজ অফ অ্যাকশন নাই, লেখার সিস্টেম তো একই। এই যে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধি অনুসারে আরজি খারিজের দরখাস্ত মোকাম বিজ্ঞ সহকারী জজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নাম্বার এত, ক ডট ডট বাদী, খ ডট ডট বিবাদী, বিবাদী পক্ষে অবশ্যই আরজি খারিজের দরখাস্তটা কে করে? বিবাদী। বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধি অনুসারে বাদীর আরজি খারিজের আবেদন। এটা আমি পড়তে চাচ্ছিলাম না, মানে একবার পড়লে মানে এই গ্রাউন্ড গুলোর মধ্যে আপনার দেখাইতে হবে 7 আদেশের 1 2 3 4 এর মধ্যে যে কোনো একটা, মানে 7 আদেশের 11 বিধির 4টা কারণ আছে না, এর 4টার যে কোনো একটা ভিতরে উল্লেখ করবেন যে অমুক তারিখে বাদী আরজি দাখিল করে, আজকে শুনানির জন্য দিন ধার্য আছে, বিবাদী পক্ষে আরজি খারিজের দরখাস্ত দেওয়া হয়েছে, বাদী আরজির যে আরজি বর্ণনা দিছে এই মামলায় আর তার কোনো কজ অফ অ্যাকশন নাই, অথবা মামলার মূল্যমান এত, বাদী ইচ্ছা করে কম দেখাইছে, অথবা মামলার কোর্ট ফি হয় এত, ইচ্ছা করে কম দিছে, অথবা এই মামলা দেওয়ানি প্রকৃতির হলেও এই মামলা দেওয়ানি আদালতে দায়েরে আইন দ্বারা বারিত করা হয়েছে, অথবা রেস জুডিকেটা দ্বারা কি বারিত, তামাদি দ্বারা বারিত, অথবা এই আদালত এই মামলা হবে পারিবারিক আদালতে, দেওয়ানি আদালতে হবে না। তাই উপরোক্ত কারণ বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আরজি খারিজ করতে কি হয়? মর্জি হয়। পারবেন না ইনশাআল্লাহ? আর সিস্টেম তো একই। স্যার খারিজ চাবো আমি ওই মামলাটা কোন বিষয়, হ্যাঁ ভিত্তি করে মামলাটা খারিজ। হ্যাঁ, একবার পড়লেই পেরে যাবে। তাহলে মুসাবিদা কি অ্যাকচুয়ালি ইজি না বলেন তো? মানে যদি আপনি লিখতে পারেন যে আদালতের নাম, মামলার নাম, খালি এই যে আমরা যে উদ্ভূত লেখা লাগে, এটা সব দরখাস্তে না, মিস কেসে দেওয়ানিতে আমরা উদ্ভূত এই জিনিসটা পাইছি শুধু কিসে? মিস কেসে। আগে মেনু সিলেক্ট করব কোনটা আমি খারিজ করব, বুঝতে পারছেন? না এটা আচ্ছা, আপনাদের অনলাইন অফলাইনে এই যে আমরা আরজি খারিজের প্রশ্নটা পড়লাম খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা পড়ে ফেলবেন। কোনো প্রশ্ন আছে কারো অনলাইন অফলাইন মিলিয়ে? ভাই প্রশ্ন থাকলে করতে পারেন। 11 নম্বর প্রশ্নটা তাহলে আমরা একটু সাজেশনটা দেখি, একেবারে শুরুর পেজে চলে আসেন। সাজেশন যে আমরা কি কি পড়লাম দেখেন, প্রথম পেজে। সাজেশন দিছি না, এখানে দেখেন আমরা 1 পড়ছি না, 2 পড়ছি নাকি, 3 পড়ি নাই, 4 পড়ছি, 5 পড়ি নাই, 6 পড়ি নাই, 7 পড়ছি না, 7 পড়ছি,
8 পড়ি নাই, কিন্তু 9 পড়ছি নাকি, 10 পড়ছি, 11 পড়ছি, পড়ছি না? আচ্ছা, তারপরে আমরা পড়ছি হলো 19 20, 19 আর 20, এটা 19 20 আমাদের পড়া হয়ে গেছে। একটা পাপে আচ্ছা, আমরা এখন করব হলো এর পরের প্রশ্নটা। মাত্র কয় নাম্বার পড়লাম? 11 না? 11। আমরা 12 নাম্বারটা পড়বো, একটু অপেক্ষা করেন। খাতা কলম আনছেন? পরীক্ষার আগে আপনাদের একটু লিখতে দিই। আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা আগামী দিন বিস্তারিত পড়বো। সেট অফ এগুলা আছে। আপনারা আমার একটু এই মুহূর্তে আরজি ফেরত আর আরজি খারিজ, এই দুইটার পার্থক্য একটু লিখে দেখান। আরজি ফেরত আর আরজি খারিজ। আর একটা কথা আমি একটু বলি, শুনেন। যে বা যারা আজকের পরীক্ষার জন্য গতকালকের ক্লাস আর আজকের ক্লাস করেন নাই, তারা কাজটা ভালো করেন নাই। আপনার আজকের পরীক্ষা যেরকম গুরুত্বপূর্ণ, ক্লাসও গুরুত্বপূর্ণ। আপনি 60% প্যান্ট পরেন নাই, আমার তো শার্টও পরা লাগবে, প্যান্টও পরা লাগবে। দরকার হলে শার্টের হাতা ছোট হোক, প্যান্ট হাফ প্যান্ট হোক, কিন্তু একেবারে না পড়া কি উচিত? তো এজন্য যারা ক্লাস কখনো মিস দেবেন না, এটা আমার অনুরোধ। আর আরজি ফেরত এবং আরজি খারিজ, এই দুইটার পার্থক্য 10 মিনিট সময় লিখে দেখান। দুটি 10 মিনিট। আরজি ফেরত আর আরজি খারিজ দুইটা 10 মিনিট, কে পার্থক্য 10 মিনিট। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। এই আশরাফুলের কাছে 100 টাকা পাওনা।